আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি, ফারজানা আক্তার মুন্নি। গত ক্লাসে আমরা শেষ করেছি পরিচ্ছেদ 4 এবং 5। আজকে আমরা পড়ব পরিচ্ছেদ 6, স্বরধ্বনি। দেখো প্রথম লাইনে কি আছে? উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। তাহলে স্বরধ্বনিকে কিভাবে ভাগ করা হচ্ছে? জিভের উচ্চতা অনুযায়ী। এই যে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হচ্ছে। এখন ঠোঁটের উন্মুক্তি জিনিসটা কি? ঠোঁটের উন্মুক্তি হচ্ছে কোনো বর্ণ উচ্চারণের সময় আমাদের ঠোঁট কতটুকু খুলছে বা কতটুকু বন্ধ থাকছে বা মাঝারি পর্যায়ে কতটুকু থাকে, মানে ঠোঁটের খোলার যেই পরিমাণটা, সেটাকে বলা হচ্ছে ঠোঁটের উন্মুক্তি। তাহলে স্বরধ্বনিকে কিভাবে ভাগ করা যায়? উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী। নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিচের ছক থেকে স্বরধ্বনির এই উচ্চারণ বিভাজন, মানে উচ্চারণের এই ভাগটা, এটা সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাওয়া যায়। তার মানে কি বলা হচ্ছে যে এই যে এইখানে যে ছকটা দেওয়া আছে, এই ছকেরই ব্যাখ্যা হচ্ছে এই অংশটা। ছকের ব্যাখ্যা হচ্ছে কি? এই অংশটা। তাহলে আমরা এই অংশটা পড়ার সময় আমরা ছকটা দেখে দেখে পড়ব, তাহলে আমাদের কাছে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। উচ্চারণের সময় জিভ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনি 4 ভাগে বিভক্ত। উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি ইত্যাদি। তাহলে উচ্চারণের সময় জিভ কতটা উপরে উঠে অথবা কতটা নিচে নামে, সেই অনুযায়ী স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 ভাগটা কি? উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই এবং হ্রস্ব উ, এগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি কোনগুলো? এ এবং উ। নিম্ন মধ্য স্বরধ্বনি, এটা কোনটা? এটা হচ্ছে এ, অ, এ, অ। এটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। আবার নিম্ন স্বরধ্বনি কোনটা? নিম্ন স্বরধ্বনি হচ্ছে এই যে আ। তাহলে এই অংশটা তোমরা একটু ভালো করে পড়বে এবং খাতায় লিখে লিখে পড়বে। এই যে বর্ণ যেগুলো দেওয়া আছে, এই বর্ণগুলো তোমরা লিখে লিখে পড়বে, তাহলে আর তোমাদের এখানে ভুল হবে না। তারপরে উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে উঠে। উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের যে জিভ আছে সেটা উপরে উঠে যায় এবং নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নেমে আসে। দেখো, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। জিভের সামনে পেছনের অবস্থান অনুযায়ী স্বরধ্বনি 3 ভাগে বিভক্ত। সম্মুখ স্বরধ্বনি হ্রস্বই এ, এ। এটা হচ্ছে এ, এরকম হবে উচ্চারণটা। এই যে স্বরয় জফলা আকার, এটা এ, এ, এই ধরনের একটা সাউন্ড হবে। তাহলে হ্রস্বই এ এবং এ, এইটা এই 3 ভাগে বিভক্ত। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী 3 ভাগে বিভক্ত। মধ্য স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি কোনটা? আ। পশ্চাৎ স্বরধ্বনি অ, উ, উ। অ, স্বরয় উ, হ্রস্ব উ, এগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনির বেলায় যেগুলো সামনের স্বরধ্বনি আমরা পড়েছি যে হ্রস্বই এ এবং এ, এটার সময় জিভ সামনের দিকে উঁচু এবং নিচু হয়, এবং পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। পশ্চাৎ স্বরধ্বনি কোনটা পড়েছি? স্বরয় উ, হ্রস্ব উ, এগুলোর সময় জিভ পিছনের দিকে উঁচু এবং নিচু হয়।
এখন আমরা দেখব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ ঠোঁট কী পরিমাণ উন্মুক্ত হয় তার ভিত্তিতে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকছে, এই যে ঠোঁটের উন্মুক্তি মানে ঠোঁট খোলা বন্ধের যেই পরিমাণটা, তার ভিত্তিতে স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। সংবৃত, সংবৃত মানে হচ্ছে মুখটা পুরোপুরি প্রায় বন্ধের দিকেই বলা যায়। সংবৃত, মুখটাকে কম খুলতে হচ্ছে। ই রস্যৌ, খুব বেশি খুলতে হচ্ছে না। তারপর অর্ধসংবৃত, এটা হচ্ছে খোলাও না বন্ধও না, মাঝারি পর্যায়ে যেটা, সেটা হচ্ছে অর্ধসংবৃত। এ উ এ উ। তারপরে অর্ধবিবৃত, বিবৃত মানে হচ্ছে বেশি খুলতে হচ্ছে, আর অর্ধবিবৃত মানে তার চেয়ে কম। তাহলে এ অ এ ও, আর বিবৃত হচ্ছে আ, বিবৃত আ। তাহলে এই গেল আমরা প্রথমে পড়েছি উচ্চারণের সময় জিভ কতটা উপরে উঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে জিভের উচ্চতা অনুযায়ী। আবার জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে। সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খুলে। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খুলে। তোমরা এটা মনে রাখবা, সংবৃত মানে সংকোচন, বিবৃত মানে হচ্ছে বেশি, ব দিয়ে বেশি আর সং দিয়ে সংকোচন। এটা যখন মনে রাখবে তখন আর ভুল হবে না যে সংবৃত কি বিবৃত কি। এখন আমরা দেখব অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধুমাত্র মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। তালু কি? তালু হচ্ছে আমাদের মুখের ছাদ। আমরা আমাদের জিহ্বার যে উপরের অংশটা এরকম করে যখন উপরের দিকে হাত দিবে তখন দেখবে শক্ত যে অংশটা সেটা হচ্ছে আমাদের তালু, এবং তালুর একটু পেছনের অংশের যেই দিকটা সেটা হচ্ছে কোমল তালু। তাহলে তালুকে বলা হচ্ছে কি? মুখের ছাদ। কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়, কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে, যদি ধ্বনিগুলো উচ্চারণের সময় কোমল তালু আবার নিচে নেমে যায় স্বাভাবিক অবস্থায় না থেকে, তখন কি হয়? কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। কিছুটা বায়ু নাক দিয়ে বের হয়। নাক দিয়ে বের হওয়ার ফলে এগুলো কি হয়ে যায়? এগুলো তখন অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। স্বরধ্বনির এই অনুনাসিকতা মানে এগুলো যে নাক দিয়ে বের হচ্ছে সেটা বোঝানোর জন্য বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য, যে কি স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে। অনুনাসিকতা মানে যেগুলো নাক দিয়ে বের হচ্ছে, এই ধরনের বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে? অনুনাসিকতা বোঝাতে। আমরা দেখি মৌলিক স্বরধ্বনি রস্বই এ আ ও উ উ, এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কিন্তু যদি অনুনাসিক স্বরধ্বনি বোঝায় যেগুলো আমাদের নাক দিয়ে বের হয়, তাহলে এটা বোঝায় ই এ আ অ উ ও। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে? এই যে এই মৌলিক স্বরধ্বনির উপরে চন্দ্রবিন্দু দিয়ে কি বোঝাচ্ছে? যেগুলো হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। তাহলে আমরা কি দেখলাম? যে স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে, মানে এগুলো যে নাক দিয়ে বের হচ্ছে সেটা বোঝানোর জন্য স্বরধ্বনিগুলোর উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব অর্ধ স্বরধ্বনি। যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে রস্বই, রস্ব উ, এ উ। মানে এই স্বরধ্বনিগুলো পুরোপুরি উচ্চারিত হয় না, এগুলোকে কি বলা হচ্ছে? অর্ধ স্বরধ্বনি। ই উ উ উ, মানে এগুলো কি, ওই যে আমরা বাংলা যখন ব্যঞ্জন বর্ণের পড়েছিলাম যে প ফ
ব, এগুলো পুরোপুরি উচ্চারিত হবে না। এই চারটাও সেম, এগুলো পুরোপুরি উচ্চারিত হবে না, এজন্য এগুলো হচ্ছে অর্ধ স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণ করার সময় টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। স্বরধ্বনি উচ্চারণ করার সময় যেগুলো স্বাভাবিক সেগুলোকে টেনে আমরা দীর্ঘ করতে পারি, হ্রস্ব ই, দীর্ঘ ই, এরকম করে করে আমরা দীর্ঘ করতে পারি যদি আমরা চাই, কিন্তু অর্ধ স্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না। অর্ধ স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, উ, এগুলো পুরোপুরি উচ্চারিত হবে না, সেজন্যই এর নিচে কি দেওয়া আছে? হস্চিহ্ন দেওয়া আছে। চাই শব্দে দুটি স্বরধ্বনি আছে, আ এবং হ্রস্ব ই। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি, চাই, চাই, যে এই চাই, তোমরা যদি বলো যে চাই, চা, এখানে কিন্তু আ পুরোপুরি উচ্চারিত হচ্ছে, কিন্তু হ্রস্ব ই এটা পুরোপুরি উচ্চারিত হচ্ছে না। তাহলে স্বর, স্বরয়া, তাহলে এখানে যে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং হ্রস্ব ই এটা হলো অর্ধ স্বরধ্বনি, কারণ হ্রস্ব ই এখানে পুরোপুরি উচ্চারিত হয়নি। একইভাবে লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে। কি স্বরধ্বনি সেগুলো? আ এবং উ। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং উ হলো অর্ধ স্বরধ্বনি। এই যে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, এগুলো খুব সুন্দরভাবে খুব মনোযোগ সহকারে খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। এই যে এখানে এই দুইটা উদাহরণ দেওয়া আছে, চাই এবং লাউ, এই দুইটা উদাহরণের কথা মনে রাখবে, প্রয়োজনে প্র্যাকটিস করতে খাতায় বারবার লিখবে, তাহলে এগুলো তোমাদের আর ভুল হবে না। এই অংশগুলো থেকে কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসবে, তাই খুব মনোযোগের সাথে এই অংশগুলো পড়বে। এখন আমরা দেখব দ্বি স্বরধ্বনি। পূর্ণ স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি একত্রিত হলে কি হয়? দ্বি স্বরধ্বনি হয়। লাউ শব্দের আ পূর্ণ স্বরধ্বনি এবং উ অর্ধ স্বরধ্বনি, তাহলে দুইটা মিলে কি হয়েছে? দ্বি স্বরধ্বনি। তাহলে এই যে এইখানে আছে আমাদের দ্বি স্বরধ্বনির উদাহরণ। এখানে কি আছে? দ্বি স্বরধ্বনির উদাহরণ। আই, তাই, নাই, এই, সেই, নেই, এইগুলো হচ্ছে কি আমাদের দ্বি স্বরধ্বনির উদাহরণ। একটা হচ্ছে পূর্ণ আর একটা থাকবে অর্ধ, এই দুইটা মিলে হবে পূর্ণ স্বরধ্বনি। আচ্ছা, বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। বাংলা বর্ণমালায় দ্বি স্বরধ্বনির জন্য, বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, ওই এবং ও। এটা খুব ইম্পর্ট্যান্ট যে বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। সেগুলো কি কি? ওই এবং ও। ওই এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি উ এবং একটি অর্ধ স্বরধ্বনি ই, ওই, ওই। একইভাবে ও এর মধ্যে আছে একটি পূর্ণ স্বরধ্বনি উ এবং একটি অর্ধ স্বরধ্বনি উ। তাহলে ও, ওই এবং ও, এই দুইটা দ্বি স্বরধ্বনির জন্য বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে। এগুলো কি কি? ওই এবং ও। তাহলে আমরা কি দেখলাম? বাংলা বর্ণমালায় দুটি দ্বি স্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, সেগুলো কি? ওই এবং ও। এখন ওই এর মধ্যে কোন দুটি ধ্বনি আছে? একটা পূর্ণ স্বরধ্বনি উ এবং অর্ধ স্বরধ্বনি ই। একইভাবে ও এর মধ্যে আছে একটি পূর্ণ স্বরধ্বনি উ এবং একটি অর্ধ স্বরধ্বনি উ। তাহলে এই অংশটা আমরা পড়লাম, এ অংশটা আমরা শেষ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেহেতু আরেকটু দেখি যে স্বরধ্বনি যে অংশটার মধ্যে ধ্বনি কীভাবে স্বরধ্বনি এই অংশটার মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে স্বরধ্বনি যেই জিভের উচ্চতা, তারপরে হচ্ছে জিভের সম্মুখ পশ্চাৎ, সামনে পেছনের অবস্থান, তারপরে হচ্ছে ঠোঁটের যে উন্মুক্তি, ঠোঁট কতটা খুলছে কতটা বন্ধ থাকছে, তার উপরে ভিত্তি করে স্বরধ্বনির যেই উচ্চারণের যেই বিভাজন সেটাকে আমরা এতক্ষণ পড়লাম। এই অংশটা জোরে এখানে হচ্ছে এই অংশটা জোরে আমরা এগুলাই পড়লাম, এবং তারপরে আমরা পড়লাম হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি যেগুলো নাক দিয়ে বের হয়, তারপর অর্ধ স্বরধ্বনি যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না, তারপরে আমরা পড়লাম হচ্ছে দ্বি স্বরধ্বনি যেগুলো হচ্ছে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি দুইটার সমন্বয়ে
তৈরি হয়। তাহলে আমরা সংক্ষেপে কি করলাম আবারও একটু জেনে নিলাম। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তারপরেও সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে। এখন আমাদের জন্য দেওয়া আছে অনুশীলনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য অনুশীলনীমূলক প্রশ্ন কয়টা দেওয়া আছে? অনুশীলনীমূলক প্রশ্ন দেওয়া আছে 8টা। আমরা এখন দেখব যে আমরা আসলে কয়টা পারছি। 1 নং প্রশ্ন একটু মার্ক করে যদি আমরা বলি যে 1 নং প্রশ্নে আছে উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চারণের সময় জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়? উচ্চতা, সম্মুখ, পশ্চাৎ সবগুলোই সঠিক। আমরা কি পড়েছি? উচ্চতা, সামনে পেছনের অবস্থান, এইখানে সবগুলোই কিন্তু ছিল। উচ্চারণের সময় জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয় এই সবগুলো বিষয়ের উপর নির্ভর করেই। তাহলে উত্তর হবে কি? ঘ, সবগুলোই সঠিক। এখন আমরা প্রশ্ন নাম্বার 2 যদি দেখি, রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান। রস্ব উ উচ্চারণের সময় জিভের অবস্থান। আমরা যদি একটু ছকটা দেখি, তাহলে রস্ব উচ্চারণের সময় জিভের অবস্থান কোথায় ছিল বলো তো? জিভের অবস্থান ছিল পশ্চাৎ, উচ্চ পশ্চাৎ। এই যে দেখো, উচ্চতা ছিল উচ্চে এবং অবস্থান ছিল পশ্চাৎ। তাহলে আমাদের আনসার কি হবে বলো? আমাদের আনসার হবে গ, উচ্চ পশ্চাৎ। এখন আমরা 3 নং প্রশ্ন যদি দেখি, আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? আমরা কি দেখেছি? এই যে আ উচ্চারণের সময় আমাদের ঠোঁটের উন্মুক্তিটা হচ্ছে বিবৃত। ঠোঁটের উন্মুক্তি কি? বিবৃত। তাহলে আমরা যারা আমাদের পাঠটা ভালো মতো করে বুঝতে পারবো তাদের জন্য এই এমসিকিউ কোনো ব্যাপার না, তাই না? তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নও দেখলাম যে আমাদের আনসার হবে বিবৃত। এখন আমরা 4 দেখব, জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার, উচ্চ, মধ্য এবং নিম্ন। 5 নং প্রশ্ন, বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কেন? চন্দ্রবিন্দু কেন ব্যবহার করা হয়? এই যে দেখো, আমাদের এই অংশেই দেওয়া আছে যে কেন চন্দ্রবিন্দু ব্যবহার করা হচ্ছে। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। তাহলে কেন ব্যবহার হয়? ব্যবহার হয় হচ্ছে আমাদের অনুনাসিকতা বোঝাতে। 6 নং প্রশ্নে যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের কি বলে? পুরোপুরি উচ্চারিত হবে না তাদেরকে কি বলা হবে? অর্ধস্বর। 7 নং প্রশ্ন, পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলে কি তৈরি হয়? আমরা কিন্তু শেষের দিকে পড়েছি যে পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে তৈরি হয় দ্বি-স্বরধ্বনি। 8 নং প্রশ্ন, লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? লাউ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? আ এবং উ। আ এবং উ। তাহলে আমাদের 8 নং প্রশ্নের উত্তর আমরা কি পেলাম? যে লাউ শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? কোন স্বরধ্বনি আছে? আ এবং উ। এটা আমরা কিন্তু এই যে এই অংশে দেখে এসেছি যে লাউ শব্দে দুটি স্বরধ্বনি আছে, আ এবং উ। এখানে আ হলো পূর্ণ স্বরধ্বনি এবং হ্রস্ব এটা হলো অর্ধ স্বরধ্বনি। তাহলে লাউ শব্দের মধ্যে আমরা কি পেলাম? লাউ শব্দের মধ্যে আমরা স্বরয়া এবং হ্রস্ব উ, এই যে এটা পেলাম। তাহলে আমাদের কি হলো? যে আমাদের যেই পরিচ্ছেদ 6 ছিল সেটার পুরোটা পরিচ্ছেদ আমরা পড়েছি। তারপরে এটার যে অনুশীলনীমূলক 8টা প্রশ্ন ছিল এগুলোরও আমরা উত্তর বের করতে পেরেছি। তার মানে আমরা পরিচ্ছেদটা ভালো করেই পড়েছি, তাই না? এখন আমরা শুরু করব পরিচ্ছেদ 7, কারণ পরিচ্ছেদ 6 অনেকটাই ছোট ছিল। এখন আমরা পরিচ্ছেদ 7 পড়ব। পরিচ্ছেদ 7 হচ্ছে ব্যঞ্জনধ্বনি নিয়ে। প্রথম লাইনেই আছে
উচ্চারণের স্থান ও প্রকৃতি এবং ধ্বনির কম্পন বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ভাগে ভাগ করা হয়। উচ্চারণের স্থান এবং প্রকৃতি, ধ্বনির কম্পন এবং বায়ু প্রবাহ। ধ্বনিটা উচ্চারণ করতে আমাদের গলাটা কতটুকু কাঁপছে এবং বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে অন্তত 4 ভাগে ভাগ করা হয়। কি কি? উচ্চারণ অনুযায়ী বিভাজন, মানে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, উচ্চারণের যে জায়গাটা সেটা অনুযায়ী বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। তাহলে এই যে 4টা ভাগ কি কি? 4টা ভাগ হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন, ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। আমরা আজকে 2টা বিভাজন পড়ব, উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন এবং উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। তাহলে আমরা যদি একটু প্রথমে দেখি উচ্চারণ স্থান অনুযায়ী বিভাজন। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। ওষ্ঠ ব্যঞ্জন, যেটা আমাদের ঠোঁট মানে ঠোঁটের সাথে মিলে যে আমাদের ব্যঞ্জনটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন, যেটা দাঁতের সাথে সম্পর্কিত। দন্তমূলীয়, দন্তের মূলের সঙ্গে, দাঁতের মাড়ির দিকের যে অংশ সেটার সঙ্গে দন্তের যে গোড়া সেটার সঙ্গে যেই সম্পৃক্ত সেটা দন্তমূলীয় ব্যঞ্জন হিসেবে পরিচিত। মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে, আমাদের বাক প্রত্যঙ্গ যখন আমরা বাকযন্ত্র পরিচ্ছেদটা পড়েছি সেখানে কিন্তু আমাদের উচ্চারণ স্থান কোথায় কি আছে, আমাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোন ভূমিকা পালন করছে সেটা কিন্তু আমরা পড়েছি। তাহলে বাক প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ুটা বাধা পাচ্ছে এবং ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করছে ওই জায়গাটা হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 7 ভাগে। কি কি? ওষ্ঠ, তারপরে দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের সারণীতে দেখানো হলো। ওষ্ঠ ব্যঞ্জন নিচের ঠোঁট আর গৌণ হচ্ছে উপরের ঠোঁট, মানে নিচের ঠোঁটটা হচ্ছে বেশি ভূমিকা রাখে, উপরের ঠোঁটটা কম ভূমিকা রাখে। তারপরে দন্ত ব্যঞ্জন জিভের ডগা মানে জিভের যে সামনের যে অংশটা সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, উপরের পাটির দাঁত এটা হচ্ছে কম মানে ব্যবহার হয়। তারপর হচ্ছে দন্তমূলীয়, সেটাতে বেশি ব্যবহার হয়। জিভের ডগা মানে মুখ্য বাক প্রত্যঙ্গ প্রধান, জিভের ডগা এবং গৌণ হচ্ছে দন্তমূল। মূর্ধন্য ব্যঞ্জনে জিভের ডগা এবং গৌণ হচ্ছে দন্তমূলের পেছনের উঁচু অংশ। তালব্যতে জিভের সামনের অংশ শক্ত তালু, তালু কি? আমাদের মুখের ছাদ। কণ্ঠ ব্যঞ্জন জিভের পেছনের অংশ এবং গৌণ প্রত্যঙ্গ হচ্ছে নরম তালু। কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনিদ্বারের 2টি পাল্লা আর গৌণ বাক প্রত্যঙ্গ হচ্ছে ধ্বনিদ্বার। এই অংশগুলো আমরা নিচে আরও বিস্তারিতভাবে এখন পড়ব। দেখো কি লেখা আছে, যে ওষ্ঠ ব্যঞ্জন যেটা হচ্ছে ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। ওষ্ঠ ব্যঞ্জন ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। এগুলো দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। এই যে ওষ্ঠ ব্যঞ্জন এগুলো কি নামে পরিচিত? এগুলো দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। এটা কিন্তু তোমরা মনে রাখবে এবং মার্ক করে নেবে।
পাকা ফল পাকা ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তোমরা যদি আমার সঙ্গে একটু উচ্চারণ করো তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, পাকা, তারপরে ফল, বাবা, ভাই, মা, এগুলো ব্যবহার করতে কি ব্যবহার হয়েছে দেখো, প। এই যে আমি যখন প উচ্চারণ করছি আমার দুইটা ঠোঁট কিন্তু একসঙ্গে লেগে যাচ্ছে, তাহলে প, ফ, ব, ভ, ম ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। মানে ঠোঁট দুইটা কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো কি ধ্বনি? ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এবং এগুলোর আরও একটা নাম আছে, সেটা কি? সেটা হচ্ছে দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। ঠিক আছে, আমাদের এই অংশ গেল। এখন হচ্ছে আমাদের দন্ত ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলে দন্ত ব্যঞ্জন। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দে ত, থ, দ, ধ দন্ত ব্যঞ্জনধ্বনির উদাহরণ। দেখো, জিভের ডগাটা আমাদের উপরের পাটির দাঁতের সঙ্গে কিন্তু লাগছে। তোমরা একটু নিজেরাও আমার সাথে সাথে উচ্চারণ করো। ত, ত। এই যে উপরের পাটির জিভের যে ডগাটা আছে সেটা উপরের পাটির দাঁতের সঙ্গে লেগে কিন্তু এটা দন্তব্যঞ্জনটা উচ্চারিত হচ্ছে। ত, থ, দ, ধ। তোমরা যদি নিজেরা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো তোমরা বুঝতে পারবে যে জিভের ডগাটা গিয়ে দন্তের সঙ্গে মানে দাঁতের পাটির উপরের পাটির দাঁতের সঙ্গে গিয়ে লাগছে এবং এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা এখন পড়লাম যে দন্তব্যঞ্জন, এই দন্তব্যঞ্জন কী এবং দন্তব্যঞ্জন কীভাবে সৃষ্টি হচ্ছে। এখন আমরা পড়ব দন্তমূলীয় ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। যেমন হচ্ছে নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের দন্ত ন, র, ল, দন্ত স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ। এখন আমরা পড়ব দন্তমূলীয় ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আমাদের যে জিভের ডগাটা রয়েছে সেই জিভের মানে একদম সামনের অংশটা সেটা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। উদাহরণটা যদি দেখো তাহলে তোমরা আরও ক্লিয়ার হবা যে নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের দন্ত ন, র, ল, দন্ত স দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে দন্তব্যঞ্জন এবং দন্তমূলীয় ব্যঞ্জন প্রায় কাছাকাছি কিন্তু একরকম না। কারণ দন্তব্যঞ্জন যেটা সেটা হচ্ছে আমাদের জিভের ডগা উপরের পাটির দাঁতের সঙ্গে লাগে, উপরের পাটির দাঁতের সঙ্গে লাগে। আর দন্তমূলীয় যেটা সেটা হচ্ছে আমাদের জিভের ডগা মানে আমাদের দাঁতের যে গোড়া আছে সেটার সঙ্গে লেগে সৃষ্টি হয়। দন্তব্যঞ্জন হচ্ছে ত, থ, দ, ধ এগুলো হচ্ছে দন্তব্যঞ্জন। আর দন্তমূলীয় কোনগুলো? দন্ত ন, র, ল এবং দন্ত স এগুলো হচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন। এখন আমরা দেখব মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। যেমন হচ্ছে দেখো, টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি, মোড় প্রভৃতি শব্দের ট,
ঠ, ড, ঢ, ডয় শূন্য র, ঢয় শূন্য র মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে তোমরা যদি একটু লক্ষ্য করো বা নিজেরা উচ্চারণ করো আমার সাথে সাথে, তাহলে তোমরা বুঝবে। ট, ঠ, ড, ঢ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে, দেখো ট, ট এটা কিন্তু উপরের দিকে লাগছে, তাহলে যেসব জিভের ডগাটা আমাদের মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধার সৃষ্টি করছে এবং মূর্ধন্য ব্যঞ্জনের সৃষ্টি হচ্ছে। তোমরা এই লেখাগুলো যখন পড়বে তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু এই যে উদাহরণগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের কাছে তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে তালব্য ব্যঞ্জন। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শশা প্রভৃতি শব্দের চ, ছ, ঝ, চ, ছ, জ, ঝ, তালব্য স এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মানে তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন। চ, ছ, জ, ঝ, তালব্যস্য এগুলো কি তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এগুলো জিভের ডগাটা কিছুটা প্রসারিত হয় এবং শক্ত তালুর কাছে বায়ুপথে এসে বাধার সৃষ্টি করে, ফলে তালব্য ব্যঞ্জনের সৃষ্টি হয়। তো এখন আমরা পড়ব কণ্ঠ ব্যঞ্জন। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে। আলজিভ কোনটা? আমরা যখন মুখটা হা করব তখন আমরা দেখব জিভের পেছনের দিকে একটা ঝুলন্ত মাংসপিণ্ডের মতো রয়েছে, সেটা হচ্ছে আমাদের আলজিভ। তাহলে জিভের পেছনের অংশটা উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। দেখো কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ ও কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তাহলে আমরা কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কি পেলাম? ক, খ, গ, ঘ ও এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এখন আমরা দেখব কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে। হ, হ এটা কিন্তু কোথাও বাধা পাচ্ছে না, এটা সরাসরি বের হয়ে আসছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি কণ্ঠনালীয় ব্যঞ্জন, যেটা কণ্ঠ থেকে সরাসরি বাইরে বের হয়ে আসছে। তাহলে কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনটা? হ। এখন আমরা দেখব উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিভমূল ইত্যাদি বাক্প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয়। কখনো সামনে যাচ্ছে, কখনো পেছনে যাচ্ছে, কখনো ডানে যাচ্ছে, কখনো উপরে লাগছে, কখনো দাঁতের সঙ্গে গিয়ে লাগছে, কখনো ঠোঁটটা বেশি খুলতে হচ্ছে, কম খুলতে হচ্ছে। এই যে ঠোঁট, জিভ, জিভমূলের ইত্যাদি বাক্প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন হয়, এতে বায়ুপথে সৃষ্ট বাধার ধরন আলাদা হয়ে উচ্চারণের প্রকৃতি বদলে যায়। উচ্চারণের এই প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? স্পৃষ্ট ব্যঞ্জন, নাসিক্য, ঊষ্ম, পার্শ্বিক, কম্পিত, তাড়িত ইত্যাদি। এর পরের অংশে আমরা হচ্ছে এই যে এতক্ষণ আমরা বললাম যে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী, এইগুলোর হচ্ছে একটু ব্যাখ্যা নিচে দেওয়া আছে। স্পৃষ্ট ব্যঞ্জন,
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গে পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। তাহলে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি যেগুলো রয়েছে সেগুলো কি নামেও পরিচিত? সেগুলো হচ্ছে স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত। পথ, তল, টক, চর, কল শব্দের প, ত, ট, চ, ক এগুলো স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। এগুলো কি স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। প, ত, ট, চ, ক। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে প, এটা কিন্তু আমাদের দুইটা ঠোঁট একসঙ্গে হচ্ছে, ত আমাদের জিভ এবং দাঁত মিলছে, তাহলে এগুলোই বলছে যে এই যে ব্যঞ্জনধ্বনিগুলো, স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনিগুলো, এগুলো উচ্চারণের সময় দুইটা বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, এগুলোকে বলা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি। আর এগুলোর আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জনধ্বনি। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে উষ্ঠ স্পৃষ্ট, যেটা ঠোঁটের সঙ্গে লেগে হচ্ছে সেটা হচ্ছে উষ্ঠ স্পৃষ্ট, দন্ত স্পৃষ্ট, মূর্ধা স্পৃষ্ট, তালু স্পৃষ্ট এবং কণ্ঠ স্পৃষ্ট, মানে ক এটা কিন্তু কণ্ঠধ্বনি। তাহলে এই যে ধরো কোনোটা লাগছে দাঁতের সঙ্গে, কোনোটা মূর্ধার সঙ্গে, কোনোটা হচ্ছে ঠোঁটের সঙ্গে, কোনোটা আবার তালুর সঙ্গে, কোনোটা কণ্ঠের সাথে, তাহলে এই উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো হচ্ছে এই নামে, যেটা যার সঙ্গে লাগছে, যেই বাক্প্রত্যঙ্গের সঙ্গে গিয়ে লাগছে এবং মিলিত হচ্ছে সেই অনুযায়ী ওই ধ্বনিটা পরিচিত হচ্ছে। তাহলে এটাকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। উষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন প, ফ, ব, ভ। দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন ত, থ, দ, ধ। তোমরা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন ট, ঠ, ড, ঢ। দেখো জিভটা একটু উল্টিয়ে কিন্তু আমাদের মূর্ধার সঙ্গে গিয়ে লাগছে, তাহলে এগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ। তালু স্পৃষ্ট ব্যঞ্জন চ, ছ, এগুলো কিন্তু আমাদের তালুর সঙ্গে গিয়ে লাগছে, চ, ছ, জ, ঝ। কণ্ঠ স্পৃষ্ট ক, খ, গ, ঘ। তাহলে এই গেল আমাদের স্পৃষ্ট ব্যঞ্জন। এখন হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায় সেগুলোকে বলে নাসিক্য ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধা পায় এবং পরে নাক এবং মুখ দিয়ে বেরিয়ে আসে সেগুলোকে বলে নাসিক্য ব্যঞ্জন। মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, দন্ত ন, ও নাসিক্য ব্যঞ্জনধ্বনি। নাসিক্য ব্যঞ্জনধ্বনি ম, দন্ত ন, ও। এগুলো প্রথমে কি হয়, ফুসফুস থেকে আসা বাতাস প্রথমে মুখে বাধা পায়, তারপরে আমাদের যে নাক এবং মুখ দিয়ে বেরিয়ে যায়, এজন্য এগুলোকে কি বলা হচ্ছে, নাসিক্য ব্যঞ্জন। এখন আমরা দেখব ঊষ্ম ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রত্যঙ্গ কাছাকাছি এসে নিঃসৃত বায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে ঊষ্ম ব্যঞ্জন বলে। সেগুলোকে কি বলে, ঊষ্ম ব্যঞ্জন বলে। সালাম, শশা, হুঙ্কার প্রভৃতি শব্দের দন্তস্ব, তালব্যস্ব, হ ঊষ্ম ধ্বনির উদাহরণ। প্রশ্নে আসতে পারে ঊষ্ম ধ্বনির উদাহরণ কোনটি বা কোনটি ঊষ্ম ধ্বনি। তাহলে আমরা কি পড়লাম, দন্তস্ব, তালব্যস্ব, হ এগুলো হচ্ছে ঊষ্ম ধ্বনির উদাহরণ। উচ্চারণ স্থান অনুসারে ঊষ্ম ব্যঞ্জন ধ্বনিগুলোকে দন্তমূলীয়, দন্তস্ব, তালব্যস্ব, কণ্ঠনালীয় হ এই 3 ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে, দন্তমূলীয়, তালব্য এবং কণ্ঠনালীয় এই 3 ভাগে ভাগ করা যায়। কাকে,
ঊষ্ম ব্যঞ্জনকে। ঊষ্ম ব্যঞ্জন কয়টা? 3টা, দন্ত স, তালব্য স, হ। এগুলোর মধ্যে দন্ত স এবং তালব্য সকে আলাদাভাবে শীষ ধ্বনিও বলা হয়, কারণ দন্ত স এবং তালব্য স উচ্চারণে শ্বাস অনেকক্ষণ ধরে রাখা যায় এবং শীষের মতো আওয়াজ হয়। দন্ত স, তালব্য স, শীষের মতো একটা আওয়াজ হচ্ছে, এজন্য এটার আরও একটা নাম কি? আলাদাভাবে শীষ ধ্বনিও বলা হয়। তাহলে আমাদের শীষ ধ্বনি আমরা কয়টা পেলাম? 2টা, দন্ত স এবং তালব্য স। এই গেল আমাদের ঊষ্ম ব্যঞ্জন। এখন আমরা দেখব পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের 2 পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দের ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের 2 দিক দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। লাল শব্দের ল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ। দেখো, উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ, ল ল, এই যে এটা আমাদের জিভের ডগাটা হচ্ছে দন্তমূলকে স্পর্শ করছে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের 2 দিক থেকে, মানে আমাদের 2 সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, এজন্য এটাকে কি বলা হচ্ছে? পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা? ল। পার্শ্বিক ব্যঞ্জন উদাহরণ হচ্ছে ল। এখন আমরা দেখব কম্পিত ব্যঞ্জন। এখন আমরা দেখব কম্পিত ব্যঞ্জন, যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে। কম্পিত ব্যঞ্জন কাকে বলা হচ্ছে? যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করছে। কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ। তাহলে কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটা? র। তারপর আছে তাড়িত ব্যঞ্জন, যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূর্ধায় টুকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে। বাড়ি, মুড়ো প্রভৃতি শব্দের র, মানে ডয় শূন্য র, ঢয় শূন্য র। তাহলে এটা মূর্ধাটা কিন্তু একটু লাগছে, মানে জিভের ডগাটা আমাদের মূর্ধার সঙ্গে মানে উপরের দিকে গিয়ে হালকা লেগে আবার চলে আসছে। তাহলে বলছে যে ধ্বনি উচ্চারণের সময় জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে মূর্ধায় টুকা দেওয়ার মতো করে একটু ছুঁয়ে যায় তাকে তাড়িত ব্যঞ্জন বলে। ডয় শূন্য র, ঢয় শূন্য র। দেখো, বেশি কিন্তু আমাদের মূর্ধার সঙ্গে গিয়ে লাগছে না, সেজন্য এটাকে বলা হচ্ছে তাড়িত ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা শুরুতে কি বলেছিলাম? যে ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণের স্থান, প্রকৃতি, ধ্বনির কম্পন, বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, তা এই 4টা ভাগের মধ্যে আমরা 2টা ভাগ আজকে পড়ব, বাকি 2টা পরবর্তী ক্লাসে পড়ব। কারণ এর আগে আমরা পরিচ্ছেদ 6 পড়েছি এবং এখন আমরা পরিচ্ছেদ 7 পড়লাম। পরিচ্ছেদ 7 এবং পরিচ্ছেদ 6 এই 2টা পরিচ্ছেদের মধ্যে যেহেতু ধ্বনি নিয়ে আলোচনা করা হয়েছে, তো এগুলো তুলনামূলক একটু কঠিন। কঠিন বলতে অসম্ভব এমন না, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মানে চর্চা করে করে পড়া দরকার, না হলে কিন্তু আমরা এগুলো পারবো না। এবং ব্যাকরণ পড়তে হবে খুব ঠান্ডা মাথায়। তাই আমি তোমাদেরকে বলবো যে আমি যেভাবে যেভাবে পড়িয়েছি এবং উচ্চারণ করে করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরাও ঠিক এইভাবেই পড়বে এবং তোমরা খাতায় প্র্যাকটিস করবে। তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। বেসিক ক্লিয়ার থাকলে পরবর্তীতেও তোমরা উপকৃত হবে। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ব্যঞ্জন ধ্বনির যে বিভাজন নিয়ে যে আরও বাকি 2টা যে ধ্বনির কম্পন মাত্রা, এই যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং ধ্বনি সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন, এই যে বাকি 2টা অংশ এবং পরবর্তী যে পরিচ্ছেদ রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করব। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক, না হলে তোমাদের মাথা একদম পুরো জগা খিচুড়ি হয়ে যাবে, আর আমি এটা চাচ্ছি না। তাহলে ঠিক আছে, আজকে আমরা এতটুকুই পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনির যে আরও 2টা উচ্চারণ বিভাজন রয়েছে 3 এবং 4,
সেটা শেষ করব, অনুশীলনী শেষ করব এবং পরবর্তী পরিচ্ছেদ আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।